আমরা এবার পঞ্চম অধ্যায়ের আমাদের সূত্রের কারের পঞ্চম অধ্যায় নিয়ে কথা বলবো। পঞ্চম অধ্যায়ে দেখো কি কি জিনিস দেওয়া হচ্ছে তোমাদের জন্য। তো আমরা সর্বপ্রথম তোমাদের জন্য এই যে একটা টেবিল দিচ্ছি, এই টেবিলটি কিসের টেবিল এটা দেখো। ফার্স্টে দেওয়া আছে টাইটেল পোলারিটি। তো পঞ্চম অধ্যায়ের পোলারিটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এই টপিকের এই ইনফরমেশনগুলো তোমাদের বইয়ে দেওয়া নাই। তোমাদের সবগুলো গাইডেও তোমরা পাবো না, তোমরা ইজি কেমিস্ট্রির মধ্যে পাবা এবং এখানে পাবা, আর দুই একটা হয়তো বাজারের অন্যান্য গাইডে পেতে পারো। তো এই জন্য আমরা এটা তোমাদের জন্য দিয়ে দিচ্ছি। তো এখানে কি বলছে দেখো, এখানে বলতেছে যে আমাদের পোলারিটির কিছু শর্ত আছে। সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে ডেল ই এন মানে কি। আমরা যে চতুর্থ অধ্যায় পড়ি না তড়িৎ ঋণাত্মকতা, তো এই দুইটা অধাতুর যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য এটাকে আমরা ডেল ই এন দ্বারা প্রকাশ করতেছি। ডেল ই এন মানে দুইটা অধাতব পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার মানের ডিফারেন্স। আচ্ছা, যখন বলতেছে ডেল ই এন যদি শূন্য হয় তখন এটাকে আমরা বলতেছি বিশুদ্ধ সমযোজী। এবং বিশুদ্ধ সমযোজীর উদাহরণ কারা হতে পারে? হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, এই যে গ্যাসসমূহ আছে এদেরকে বলি আমরা বিশুদ্ধ সমযোজী। আচ্ছা, এরপরে বলতেছে ডেল ই এন এর মান 0 থেকে বড় হবে, আর 0.5 থেকে ছোটও হতে পারে, আবার 0.5 এর সমানও হতে পারে। যেটাই হোক না কেন এদেরকে বলবো আমরা অপোলার। অপোলারের উদাহরণের মধ্যে কে আসবে? মিথেন, তারপরে হচ্ছে C6H6, CCl4। যদি আমরা ধরো এদের তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য নিয়ে যদি কাজ করি তাহলে দেখবা যে কার্বনের ভ্যালু হচ্ছে 2.5, হাইড্রোজেনের ভ্যালু 2.1, ডিফারেন্স হচ্ছে 0.4। এই 0.4 এই রেঞ্জের মধ্যে পড়তেছে, বিধায় মিথেন একটা অপোলার যৌগ হিসেবে বিবেচিত হবে। তারপরটা কি দেখো, এবারে 0.5 থেকে বড় হবে, 1.7 থেকে ছোট হবে বা 1.7 এর সমান হবে, এটাকে আমরা বলতেছি পোলার। পোলারের উদাহরণকে পানি হতে পারে, অ্যামোনিয়া হতে পারে, কার্বন ডাইঅক্সাইড হতে পারে, হাইড্রোক্লোরিক অ্যাসিড হতে পারে। তাহলে এরা সবাই পোলার যৌগের উদাহরণ। এবং সর্বশেষ হচ্ছে যে সর্বাধিক পোলার মানে ডেল ইএন 1.7 থেকে যদি বড় হয় এটাকে আমরা বলতেছি কি? এটাকে আমরা বলতেছি সর্বাধিক পোলার। সর্বাধিক পোলারের উদাহরণকে, সর্বাধিক পোলারের উদাহরণ হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড। তো আমরা এই চার্ট থেকে খুব সংক্ষেপে সমযোজী যৌগের মধ্যে যারা যারা পোলারিটি ধর্ম প্রদর্শন করবে বা যারা যারা পোলারিটি ধর্ম প্রদর্শন করবে না তার একটা কারণ এবং এক্সাম্পল এবং ব্যাখ্যা আমরা সমস্ত কিছু এই একটা চার্ট থেকে দিতে পারি। আমি মনে করতেছি এই একটা চার্ট তোমাদের পঞ্চম অধ্যায়ের ক্ষেত্রে খুবই ইফেক্টিভ হবে। আচ্ছা, গেল আমাদের এইটুকু। এবারে নেক্সট কি দেওয়া হচ্ছে দেখো, নেক্সট হচ্ছে বিভিন্ন যৌগের বৈশিষ্ট্য। আচ্ছা দেখো, বৈশিষ্ট্য নিয়ে আমরা একটু কাজ করি এখন। এখানে বৈশিষ্ট্যের মধ্যে কি কি বলেছেন? তা আমাদের পঞ্চম অধ্যায় কিন্তু মেইনলি আমরা 3 রকমের যৌগ নিয়ে কাজ করি। একটা হচ্ছে আয়নিক যৌগ, একটা হচ্ছে সমযোজী যৌগ, আর একটা সমযোজী যৌগ বা পোলারিটি ধর্ম প্রদর্শন করে, তো এটাকে বলতেছি আমরা পোলার সমযোজী যৌগ। তো আমরা এখন এই পয়েন্টটুকু নিয়ে একটু কথা বলি। এখানে যেটা বলা হচ্ছে সেইটা নিয়ে। 1 নম্বর দেখো, আয়নিক যৌগ কি বলতেছে? আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি। মানে আয়নিক যৌগের মধ্যে যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক থাকবে এটা অনেক বেশি হবে, কারণ এখানে বিপরীত আধান কাজ করবে। আয়নিক যৌগের ক্যাটায়ন পজিটিভ হবে, অ্যানায়ন নেগেটিভ হবে। সো নেগেটিভ পজিটিভ আকর্ষণ বলটা অনেক স্ট্রং হবে। বিধায় তুমি যদি এটাকে মানে গলাতে চাও বা এদের বন্ধন ছিন্ন করতে চাও তোমার এখানে অনেক বেশি শক্তির প্রয়োজন হবে। 2 নম্বরে দেখো কি বলতেছি, যে পানিতে দ্রবীভূত হবে, আর 3 নম্বরে বিদ্যুৎ পরিবহন করবে। পানিতে দ্রবীভূত হবে কারণ আয়নিক যৌগ একটা পোলার যৌগ, আর বিদ্যুৎ পরিবহন করবে কারণ আয়নিক যৌগের মধ্যে পজিটিভ ক্যাটায়ন আর নেগেটিভ অ্যানায়ন সৃষ্টি হয়। সো ক্যাটায়নরা ক্যাথোড দ্বারা আকৃষ্ট হয়, অ্যানায়নরা অ্যানোড দ্বারা আকৃষ্ট হয়। সো এইখানে আমরা সংক্ষেপে এই শর্তগুলো মনে রাখতে পারি। তো দেখো এবার আমরা যাচ্ছি সমযোজী যৌগের ক্ষেত্রে। সমযোজী যৌগের ক্ষেত্রে কি হবে? আয়নিক যৌগের মধ্যে যা ঘটনা ঘটেছে তার বিপরীতটা হবে। তো সমযোজী যৌগ তো ইলেকট্রন আদান প্রদান হয় না, বরং দুইটা অধাতব পরমাণুর মধ্যে ইলেকট্রন শেয়ার হয়। তো এই জন্য বলছে দেখো যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক কম। কেন অনেক কম? কারণ এদের মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়ালস নামে একটা বন্ধন কাজ করে। তো এটি যেহেতু শক্তিশালী বন্ধন না, এই জন্য এই সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক কম। এবং এরা মোস্টলি গ্যাসীয় অবস্থায় থাকে, আমরা এদেরকে গ্যাসীয় অবস্থায় পাই। এরপরে বলতেছে পানিতে দ্রবীভূত হয় না। কেন পানিতে দ্রবীভূত হচ্ছে না বলতো? অপোলার। সমযোজী যৌগের মধ্যে পোলারিটি সৃষ্টি হবে না। যদি পোলারিটি সৃষ্টি না হয় তাহলে এরা অপোলার যৌগসমূহ কখনো পানিতে দ্রবীভূত হয় না। তার মানে সেকেন্ড পয়েন্ট বলছে যে এরা পানিতে দ্রবীভূত হবে না অপোলারের কারণে। আর বিদ্যুৎ পরিবহন করবে না কেন? কারণ এরা ক্যাটায়নও সৃষ্টি করতে পারছে না, এরা অ্যানায়নও সৃষ্টি করতে পারছে না। সো ক্যাটায়ন এবং অ্যানায়ন যদি সৃষ্টি করতে না পারে তাহলে ক্যাথোড তড়িৎদ্বারে কে যাবে, অ্যানোড তড়িৎদ্বারে কে যাবে, এটা তো আমরা ডিসিশন নিতে পারবো না। আমরা বলতেই পারবো না যে কে ক্যাথোডে যাবে কে অ্যানোডে যাবে। তো এরকম যেহেতু হচ্ছে অতএব এরা বিদ্যুৎ পরিবহন করবে না। সো আয়নিক যৌগের যে বৈশিষ্ট্য এর একদম সম্পূর্ণ বিপরীত বৈশিষ্ট্য আমরা দেখতে পাই কোথায়? সমযোজী যৌগের ক্ষেত্রে। আচ্ছা, গেল দুইটা।
3 নম্বরে কি বলতেছে দেখো, 3 নম্বরে বলতেছে পোলার সমযোজী। মানে কি, এটা তোমার গঠনগত দিক থেকে সমযোজী, বাট এর মধ্যে কিছু আয়নিক বৈশিষ্ট্য আছে, আমরা যেটা একটু আগে যে চার্টের মাধ্যমে দেখছিলাম যে তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য আসলে এখানে অনেক বেশি, বিধায় এখানে আমরা এটা দেখতে পাই। এখন এই সমযোজী পোলার সমযোজী যৌগের জন্য কি কি শর্ত দিচ্ছে দেখো, বলতেছে যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সমযোজী যৌগ থেকে বেশি কিন্তু আয়নিক যৌগ থেকে কম। তার মানে এটা 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 তো এরকম যে পোলার সমযোজীর বৈশিষ্ট্য কিন্তু আয়নিক যৌগের মতো, বাট এটার গঠন বা এটার স্ট্রাকচার তৈরি হয়েছে সমযোজী প্রক্রিয়ায়। তো এই জন্য এ থাকবে মাঝামাঝি, মিডিয়াম পজিশনে থাকবে, আয়নিক থেকে এবং সমযোজীর মাঝামাঝি জায়গায় থাকবে পোলার সমযোজী যৌগ। তো এখানে বলা হচ্ছে যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সমযোজী থেকে বেশি হবে, সমযোজীর তো অনেক কম ছিল কিন্তু পোলার সমযোজীর বেশি হবে। আবার আয়নিক যৌগ যতটা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়, এখানে এটা আবার অতটা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট হবে না। আচ্ছা, দেন পানিতে দ্রবীভূত হয়। কেন পানিতে দ্রবীভূত হয়, আমরা তো এখানে কি করতে পারতেছি, ডেল্টা প্লাস আমরা ডেল্টা মাইনাস, মানে আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি করতে পারছি, এরা পানিতে দ্রবীভূত হবে। ঠিক সিমিলার ওয়েতে এখানেও ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হচ্ছে, বিধি আমরা বলতে পারি এরা কি করবে, এরা বিদ্যুৎ পরিবহন করবে। তো এই ছিল আমাদের আয়নিক সমযোজী এবং পোলার সমযোজী যৌগের যে চার্ট ছিল। এই চার্টটাকে দেখো অনেকগুলো বৈশিষ্ট্য, প্রায় বলতে পারো তোমার যৌগ তিনটা যৌগ, তোমার এই তিনটা যৌগের তিনটা করে মোট 9টা বৈশিষ্ট্য আমরা এই ছোট্ট একটা ছকের মধ্যে নিয়ে আসলাম, যাতে করে তোমরা সহজেই এটা যদি এক্সামে আসে সিকিউ হিসেবে গ অথবা ঘতে সহজেই যেন তোমরা এক্সপ্লেইন করতে পারো। আমরা এবার যাচ্ছি বন্ধন গঠনের আর একটা গুরুত্বপূর্ণ টপিক। দেখো এটা হচ্ছে আমাদের সমযোজী যৌগের ক্ষেত্রে যে বিভিন্ন নিয়ম কাজ করে, এই নিয়মের একটা শর্ট নোট এখানে এই টেবিলের মধ্যে দেওয়া হচ্ছে। তো চলো আমরা এখন এটা নিয়ে একটু কথা বলি, এখানে আসলে কি কি নিয়ম থাকে। নাম্বার 1, আমরা মুক্ত জোড় এবং বন্ধন জোড় পরমাণু নিয়ে কাজ করি বা বন্ধন জোড় পরমাণু নির্ণয় করতে হয়। তো দেখো এখানে একটা শর্ট ডেফিনেশন দেওয়া হচ্ছে যে বন্ধন গঠনের সর্বশেষ কক্ষপথের যে ইলেকট্রন জোড় বন্ধনে অংশগ্রহণ করে না, আমাকে এই নাটা ফোকাস করতে হবে, করে না। তার মানে আমরা যখন বন্ধন গঠন করি, আমরা জানি যে সর্বশেষ কক্ষপথের এক বা একাধিক পরমাণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধনে অংশগ্রহণ করে। তো এখানে বলতেছে যে না, সবাই তো আর বন্ধনে অংশগ্রহণ করবে না, বা সবাই বন্ধনে অংশগ্রহণ করতে বাধ্যও না। তাহলে এখানে আমরা মুক্তজোড় ইলেকট্রন তাদেরকেই বলবো যারা সর্বশেষ কক্ষপথের যে ইলেকট্রন জোড় বন্ধনে অংশগ্রহণ করবে না, এদেরকে বলবো আমরা মুক্তজোড়। আচ্ছা, তাহলে এবার নেক্সটে আসো, দেখো বন্ধন জোড় ইলেকট্রন কারা হবে, তো সেম সংজ্ঞা, শুধুমাত্র বন্ধনে অংশগ্রহণ করে, তার মানে যারা বন্ধনে অংশগ্রহণ করবে এদেরকে বলবো আমরা বন্ধন জোড়, যারা বন্ধনে অংশগ্রহণ করবে না এদেরকে বলবো আমরা মুক্ত জোড়। ব্যাস, আমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। এরপরে কি আসতেছে দেখো, এরপরে আসতেছে বন্ধন গঠনের অষ্টক নিয়ম। আমাদের 3টা নিয়ম আছে, অষ্টক সম্প্রসারণ, অষ্টক সংকোচন। তো এখানে বলতেছে যে তোমার যখন বন্ধন গঠন হবে তখন এখানে কেন্দ্রীয় পরমাণু বলতে যে মাঝে থাকবে। আচ্ছা, তো আমি একটা যদি শর্ট ব্যাখ্যা তোমাদেরকে দেখা, এরকম ফসফরাস ট্রাইক্লোরাইড, এরকম ফসফরাস মাঝে থাকতেছে, 3টা ক্লোরিন তাকে 3 দিক থেকে ঘিরে রাখতেছে, কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ফসফরাস, এরকম। তাহলে কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ কক্ষপথে যদি 8টা ইলেকট্রন থাকে, অষ্টক কথার সাথে কি 8 উচ্চারিত হচ্ছে, তাহলে কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ কক্ষপথে যদি 8টা ইলেকট্রন থাকে তখন সেটাকে বলি আমরা অষ্টক নিয়ম। এরপরে বলতেছে দেখো অষ্টক সম্প্রসারণ নিয়ম। তাহলে কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ কক্ষপথে 8টির অধিক, সম্প্রসারণ মানে কি বলতো, প্রশস্ত, তাই না, প্রশস্ত হয়ে যাচ্ছে। তাহলে কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ কক্ষপথে যদি 8টার অধিক ইলেকট্রন থাকে তখন সেটাকে বলতেছি আমরা অষ্টক সম্প্রসারণ নিয়ম। আচ্ছা, অষ্টক সংকোচন নিয়ম কোনটা, সংকোচন মানে কি বলতো, সংকোচন মানে কমানো, কমে যাওয়া। তাহলে এখানে বলতেছে যে 8টার কম যদি হয় তখন সেটাকে বলতেছি আমরা অষ্টক সংকোচন। তো এইখানে কিন্তু দেখো মাঝে মাঝে এরকম এক্সামের প্রশ্নে আসে যে অষ্টক নিয়ম মানছে না, তখন তোমরা দেখবা যে হয়তো ইলেকট্রন 8-এর বেশি থাকে আর নয় 8-এর কম থাকে, তো তোমরা এটাকে আরো এক্সপ্লেন করে দিবা যে হ্যাঁ এখানে ইলেকট্রন 8-এর বেশি আছে বিধায় অষ্টক সম্প্রসারণ হয়েছে, আর 8-এর কম আছে বিধায় অষ্টক সংকোচন হয়েছে। আর একটা হচ্ছে সব থেকে পপুলার 2-এর নিয়ম, সমযোজী বন্ধনের ক্ষেত্রে 2-এর নিয়ম কি বলতেছে যে সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক জোড় ইলেকট্রন থাকবে। জোড় আমরা জানি যে ইলেকট্রন শেয়ার করার পরে পরমাণুসমূহ জোড় অবস্থায় থাকে। এখন তোমরা এটা সহজে বুঝবা যে ধরো কোনো একটা পরমাণু, মানে কোনো 2টা পরমাণু একটা করে ইলেকট্রন শেয়ার করলো, তাহলে এক শেয়ার করলে কত হয়, 2 হয়। যদি 2টা শেয়ার করে তাহলে 4টা হয়, সেটাও তো 2টা জোড়। যদি 3টা করে শেয়ার করে তাহলে কয়টা হচ্ছে, 6টা, সেটাও তো একটা জোড়। এরকম যে ইলেকট্রন শেয়ারের পরে আমরা পরমাণুর সর্ববহিস্থ যে কক্ষপথ সেখানে এক বা একাধিক জোড় ইলেকট্রন দেখতে পাবো। এই যে আমরা জোড় অবস্থায় দেখতে পাচ্ছি, এই জন্য এটাকে বলা হয় 2-এর নিয়ম। তাহলে আমরা এখানে মোট এরকম
চারটা মানে অনেকগুলো রুলস দেখতে পাচ্ছি বন্ধন গঠন সংক্রান্ত, এবং এগুলো মোস্টলি সমযোজী যৌগের ক্ষেত্রে খুব বেশি আসে। সো পঞ্চম অধ্যায় থেকে কিন্তু আমরা অনেক কিছু জানলাম। একটা হচ্ছে যে পোলারিটি টেবিল জানলাম, একটা হচ্ছে আয়নিক এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম, আর একটা হচ্ছে সমযোজী যৌগের ক্ষেত্রে যে বিভিন্ন নিয়ম থাকতে পারে এই নিয়ম সম্পর্কে জানলাম। সো এইটাই ছিল আমাদের সূত্রের কারের পঞ্চম অধ্যায়ের আলোচনা।